এটা আমাদের রুম আর এইটা হচ্ছে ব্যালকনি। লোকেশনটা দুর্ধর্ষ, জায়গাটা দুর্ধর্ষ। পাহাড়ের উপর মন্দির হলে যেটা হয়, দেখুন একবার দৃশ্যটা দেখুন এখান থেকে, কি দুর্ধর্ষ জায়গা, কি মারাত্মক সি বিচটা একবার দেখুন। এদিক দিয়ে উঠতে গিয়ে জুতোর মধ্যে বালি ঢুকে গেছে দেখুন। ভারতের সব থেকে বড় নোনা জলের হ্রদ। এরকম সি ভিউ হোটেলের ভাড়াও কিন্তু একদম সাধ্যের মধ্যে। অনেক কষ্টে 2 দিনের ছুটি জোগাড় হয়েছে, তাই কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছেন, তাও আবার কম বাজেটে। অথবা পুরী ঘুরতে গিয়ে একটা এক্সট্রা দিন হাতে আছে, আশেপাশে কোথাও ঘুরতে যেতে চাইছেন, তাহলে এই ভিডিও একদম আপনার জন্য। আজকের গল্পে আমি খোঁজ দেব ওড়িশার এমন একটা জায়গা যেখানে সমুদ্র তো থাকবেই, আর থাকবে পাহাড়, থাকবে পাহাড়ের একদম চূড়ায় একটা সতীপীঠ। সন্ধান দেব একদম অল্প বাজেটে একটা সি ফেসিং হোটেলের, যেখানকার প্রাইভেট ব্যালকনি থেকে সারা দিন সমুদ্র উপভোগ করতে পারবেন। এছাড়াও কি কি জায়গা ঘুরে দেখবেন, গাড়ি কোত্থেকে ভাড়া করবেন, পুরো ট্যুরের কত খরচ, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। চলুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। আমাদের আজকের গল্প ওড়িশার গঞ্জাম জেলার সমুদ্র উপকূলীয় শহর গোপালপুরকে নিয়ে, আর এই গল্প শুরু করছি পুরী স্টেশন থেকে। পুরী থেকে আজ আমরা ধরব 22,974 গান্ধীধাম সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস, যেটা প্রত্যেক শনিবার পুরী থেকে সকাল 11:15 ছেড়ে মাত্র 2 ঘন্টা 40 মিনিট পর 1:55 নাগাদ পৌঁছে দেবে ব্রহ্মপুর স্টেশন। এছাড়াও পুরী থেকে যা যা ট্রেন আছে তার একটা লিস্ট আমি দিয়ে দিলাম। এছাড়া হাওড়া বা শালিমার স্টেশন থেকে ব্রহ্মপুর আসার অনেক ট্রেন আছে, যাতে করে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ব্রহ্মপুর। এক্ষেত্রে রাতের ট্রেনগুলো যেমন 128-63 এসএমভিটি বেঙ্গালুরু, 128-39 চেন্নাই মেল, 180-47 ভাস্কো ডা গামা, এই ট্রেনগুলো ধরার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সকাল সকাল ব্রহ্মপুর পৌঁছে যাওয়া যাবে। এসব ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া 395 টাকা, থার্ড এসি ইকোনমি 935 টাকা, থার্ড এসি 1015 টাকা, সেকেন্ড এসি 1410 টাকা, আর ফার্স্ট এসি 2335 টাকা। ঘড়িতে এখন সময় 11:10। পুরী থেকে আজ আমরা যাচ্ছি ব্রহ্মপুর। পুরী থেকে এখন ধরবো 22974 পুরী গান্ধীধাম সুপারফাস্ট উইকলি সুপারফাস্ট। পুরী থেকে 190 কিলোমিটার রাস্তা যেতে আমাদের টাইম লাগবে প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। ট্রেন দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। পুরী থেকে 11:15 ছেড়ে তার মাঝে দাঁড়াবে 3টে স্টেশন। 4 নম্বর স্টেশন হচ্ছে ব্রহ্মপুর। ঘড়িতে সময় 11:25, ট্রেন ছাড়লো, ছাড়ার আগেই 10 মিনিট লেট। আমি টিকিট কেটেছিলাম স্লিপারে, সিট পড়েছে 69 আর 70, মিডিল আর আপার। যদিও শোয়ার কোনো ব্যাপার নাই, 3 ঘন্টা পরেই 2.5 ঘন্টা পরেই নেমে যাবো। এবার আপনাদের দেখাতে চলেছি ভারতের বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ। এই হচ্ছে চিল্কা লেক, ভারতের সব থেকে বড় নোনা জলের হ্রদ। পুরী থেকে ব্রহ্মপুর যাওয়ার পুরো ট্রেন জার্নির ভিডিও এর আগের সপ্তাহে আপলোড করেছি। যারা এখনও দেখেননি তাদের অনুরোধ করব একবার দেখার জন্য। এই রাস্তা সত্যি দুর্দান্ত।
ঘড়িতে সময় 4:05, নামলাম এসে ব্রহ্মপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। পৌঁছানোর কথা ছিল 2:50, এখন বাজে 4:05। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেড়াতে হবে। এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, ওদিক দিয়ে বেরোবো। ওই 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন, আর এই দিক দিয়ে ওভারব্রিজ দিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। যারা ভারী লাগেজ নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু সুবিধা আছে, এরকম র্যাম্প করা আছে, সিঁড়িও আছে, আবার র্যাম্পও করা আছে, যেটা সুবিধা সেদিক দিয়ে যাবেন। পুরী গান্ধীধাম বেরিয়ে গেল, এবার আমরাও বেরিয়ে যাব গোপালপুর। পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে এখন চলে এসেছি উড়িষ্যার বহরমপুরে। তবে উড়িষ্যার বহরমপুর উচ্চারণ হলো বেরহামপুর। আমাদের যেমন বহরমপুর, তেমনি উড়িষ্যার হচ্ছে বেরহামপুর, উচ্চারণটা একটু আলাদা। এই চলে এলাম ব্রহ্মপুর স্টেশনের বাইরে। এখানে প্রচুর অটো আছে, দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর অটো লেগে আছে। এই একটা অটো করলাম, 400 টাকা নিবে, একদম গোপালপুর সি বিচে নামিয়ে দেবে। অটোদাদাকে বললাম যে রাস্তায় একটু দাঁড়াতে কিছু খাবো, এত খিদে পেয়েছে না, লাঞ্চ তো কিছুই করা হলো না, আর এই যা টাইম এখন আর ভাত খাওয়া যাবে না। ব্রহ্মপুর থেকে গোপালপুরের ডিস্টেন্স ওই 16 থেকে 17 কিলোমিটার মতো। এতে সময় লাগবে 40 মিনিট থেকে 45 মিনিট, দিয়ে 1 ঘন্টা বড় জোর, যদি রাস্তায় জ্যাম ট্যাম থাকে তবে। কিছুটা এসেই একটা জায়গায় দাঁড়ালাম, এখানে ডোসা খাবো। এই হচ্ছে মশলা দোসা। চলে এসেছি গোপালপুর। এই হচ্ছে আমাদের হোটেল। চলে এসেছি হোটেলে, রুমটা দেখাচ্ছি, কিন্তু তার আগে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এটা আমাদের রুম, আর এইটা হচ্ছে ব্যালকনি। লোকেশনটা দুর্ধর্ষ। এরকম ব্যালকনিতে বসে সারাটা দিনই তো কেটে যাবে, সাইট সিন করতে কখন যাবো কে জানে। দুর্ধর্ষ লোকেশন, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত হাওয়া। জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, প্রচন্ড হাওয়া। চলুন এবার ঘরটা দেখাই। এই হচ্ছে 205 নম্বর রুম। ঢুকেই আছে ওয়াশরুম, একটা বেসিন, আয়না, আর এখানে কোমোড। ওখানে একটা শাওয়ার আছে, তবে গিজার নাই। এই হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে আমাদের রুম। কিরে, এটাকে আবার কোত্থেকে পেলি? এ আবার কোত্থেকে এলো? এই হচ্ছে রুম, একটা ডাবল বেড, বালিশ দেওয়া আছে, দুটো এসি ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এইখানে একটা ছোট টেবিলের মতো করা আছে। এখানে সমস্ত প্লাগ পয়েন্ট দেওয়া আছে, ফ্যানের সুইচ, লাইটের সুইচ সব এখানে। এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, আর এইখানে একটা মিরর দেওয়া আছে। চেক ইন করার সাথে সাথে দিল একটা 1 লিটারের জলের বোতল, দুটো সাবান, আর একটা টাওয়েল। এখানে একটা টেবিল আছে বসে খাওয়ার জন্য, দুদিকে দুটো চেয়ার দেওয়া আছে। আর এই হচ্ছে জানলা দিয়ে বাইরে কিছু দেখার নাই, কারণ এটা হচ্ছে একটা নন ভিউ রুম। তো আমিও তাই ভেবেছিলাম রুম থেকে কিছু দেখার নাই। তারপর যেটা দেখলাম, এই যে এইখানে একটা দরজা আছে, দরজাটা খুলছিল না, বেশ টাইট। খুলতেই দেখলাম এইখানে ছোট্ট একটা সরু ব্যালকনি, আর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। ওই ব্যালকনিটাই একটু আগে আমি দাঁড়িয়েছিলাম, আর এইটা হচ্ছে ঘরের ব্যালকনিটা। এদিকে বিচ যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা আছি, ওই ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তখন। পুরীর মতোই এরকম বিচের ধারে ধারে খাবার পাওয়া যাচ্ছে, কর্ন সেদ্ধ। এখানে পরপর লাইন দিয়ে কর্ন। এখানে লস্যি, পান,
এখানেই প্রচুর রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না এখানে। চলুন এবার একটু বিচ থেকে ঘুরে আসি। এখানেই আছে পুলিশ হেড পোস্ট গোপালপুর। একটা জিনিস যেটা ভালো লাগছে এখানে, চারিদিকে কিন্তু পুলিশ, বেশ ভালো প্রোটেকশন। কেউ একা আসছেন বা মনে হতে পারে জায়গাটা সেফ কিনা গোপালপুর, তাহলে বলছি এখানে কিন্তু প্রচুর পুলিশ আছে। আর আমার দেখে মনে হচ্ছে যথেষ্ট সেফ জায়গাটা। আর আমি এতটা জমজমাট হবে গোপালপুর সত্যি ভাবিনি, বেশ জমজমাট। এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে বিচের ধারে পৌঁছে যেতে পারেন। এখানে এরকম বিচ মার্কেট রয়েছে, সব এখনো খোলেনি, খুলছে আস্তে আস্তে। এই সাদা বিল্ডিংটা হচ্ছে আমাদের হোটেল সিপাল, পাশে আছে হোটেল কলিঙ্গ, আর তার ঠিক পেছনে আছে দেখুন লাইট হাউস। সানসেট হয়ে গেছে বিচে আস্তে আস্তে, যদিও ওয়েদার আজ যথেষ্টই মেঘলা ছিল। দেখুন এখানে বিচের ধারে প্রচুর খাবার দাবার, ডাব, মশলা মুড়ি, চিপস, পাঁপড়, কি নাই। ঘড়িতে এখন সময় 6:10। সমুদ্র প্রচণ্ড জমজমাট, দেখুন কত লোক। এখনো অনেকে স্নান করছে। আমি ভাবলাম আজকে স্নান করব, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে গতকাল, তাই আজ করছি না। দেখি কালকে সময় পাই কিনা। কাল আবার সাইট সিন আছে গোপালপুরের। আর দেখুন এখানেও এরকম চেয়ার আছে, 20 টাকা 30 টাকার বিনিময়ে 1 ঘন্টা বসতে পারবেন এইভাবে। আরও একটা ব্যাপার দেখুন, যারা স্নান করছে তারা যাতে বেশি দূর না চলে যায় তার জন্য এখানে টহলদারি চলছে। পুলিশ সাথে লাইফ গার্ডরা কিন্তু টহল দিচ্ছে ঘাটে, পুরীতে যেরকম হয় সেই রকমই। কত মূর্তি এখানে দেখুন। গোপালপুর বিচে আসলে এরকম অ্যাক্টিভিটিগুলো করতে পারবেন। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য এরকম ছোট গাড়ি আছে যেগুলো ঘুরছে, মেলায় যেমন থাকে আর কি। আর বিচের মার্কেট আস্তে আস্তে খুলছে। এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, এদিকে দোকানও আছে, আবার এই লাইন দিয়ে পরপর পরপর বসার জায়গা করা আছে, এখানে আপনারা বসতে পারেন। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে ভালোই ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে রাস্তা, রাস্তার ওপারে সব রেস্টুরেন্ট। দেখুন পরপর পরপর লাইন দিয়ে সব রেস্টুরেন্ট, আর রাস্তার এই ধারে আবার দোকান বসেছে। সন্ধ্যেবেলায় এরকম গরম গরম ভুট্টা পেয়ে যাবেন এখানে, সুইট কর্ন, ভুট্টা সব আছে। এখান থেকে নিয়ে নিচ্ছি সুইট কর্ন। সুইট কর্ন ছাড়াও এখানটায় জ্বালাওয়ালাও আছে, মানে জ্বালাওয়ালা মানে পুরি দিচ্ছে যেটা, সেই পোড়া ভুট্টা। আমরা নিলাম একটা সুইট কর্ন, এখানে কেটে দিচ্ছে না পুরীর মতো, এমনি মশলা লাগিয়ে দিল। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এভাবেই শেষ হলো গোপালপুরে আমাদের প্রথম দিন। সুপ্রভাত। ঘড়িতে এখন সময় 6:30। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর এই ব্যালকনিটা এত সুন্দর না, সারাদিন সমুদ্রের ঝোড়ো হাওয়া বইছে, দুর্দান্ত লাগছে। এই হোটেলটার সব থেকে বেস্ট পার্ট এই ব্যালকনিটা, একদম সমুদ্রের ধারেই হোটেল। দেখুন, দেখলে বুঝতে পারবেন, এই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এটাই হচ্ছে গোপালপুর সি বিচ। এই দেখুন সূর্যোদয় হচ্ছে, মানুষ মোটামুটি বিচে আসতে শুরু করেছে।
অনেকে স্নান করতেও নেমে পড়েছে কিন্তু এত সকালে। এই হোটেলটা ছাড়াও আরও বেশ কিছু সি সাইড হোটেল আছে, সেগুলোর নাম্বার আমি দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে, আর এদিকে দেখুন অনেক রুম আছে। এদিকে দুটো, বাঁ দিকে তিনটে, ডান দিকে তিনটে। আর এটা হচ্ছে কমন ব্যালকনি, এইখান থেকেই মারাত্মক ভিউ দেখা যায়। এই দুটো রুম আর এই দুটো রুমে, ডান দিকের আর বাঁ দিকের দুটো রুমে ছোট ছোট ব্যালকনি আছে, আপনারা সেখান থেকেও সমুদ্রের ভিউ পেয়ে যাবেন। বাকি এই 203 আর 204 এই দুটোতে একদম ডাইরেক্ট সি ভিউ পাবেন, কারণ এই দেখুন এই জানলা, এই রুমের এই জানলা, এই দুটোতে একদম ডাইরেক্ট সি ভিউ পাবেন। আর তারপরের রুম দুটোতে ছোট ব্যালকনি আছে সাইডে, এরকম সাইডে ছোট ব্যালকনি আছে। এটা 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 পরপর তিনটে রুমের ব্যালকনি আছে ছোট ছোট। এই ব্যালকনি থেকে একদম এই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। হোটেল থেকে বেরিয়েই, এরকম জায়গায় হোটেল, হোটেল থেকে বেরিয়েই এই রাস্তাটাই পরপর সব হোটেল রেস্টুরেন্ট আছে। এখানে চা থেকে শুরু করে রাতের খাবার, দুপুরের খাবার সব পেয়ে যাবেন। আস্তে আস্তে দোকানগুলো খুলছে, এখনও সব খোলেনি। আর বাঁ দিকে এই রাস্তা, ডান দিকে হচ্ছে সি বিচ। এখন সমুদ্রের পার বরাবর হাঁটছি, আর সূর্যোদয় হচ্ছে, কি দুর্দান্ত লাগছে। ঘড়িতে সময় 9:30। আমরা এখন বেরোচ্ছি গোপালপুর সাইট সিনের জন্য। আমার পিছনে হচ্ছে গোপালপুর সি বিচ, আর এই সামনে হচ্ছে মেন এন্ট্রান্স এই বিচে। আমি বললাম ওই বাইরে দাঁড়াতে, ওই গেটের এপারে আসলেই যে কোনো গাড়ি নিয়ে যদি কেউ ঢোকে তাহলে তার জন্য 50 টাকা 30 টাকা যে যেমনভাবে পারছে নিচ্ছে। বলছে এখানকার নাকি টোল এটা, তাই আমাদের গাড়িকে বললাম ওই গেটের ওপারে দাঁড়াতে। এই হচ্ছে গেটটা। ঘড়িতে এখন সময় 9:30। আমরা বেরিয়ে পড়লাম আজ গোপালপুরের সাইট সিন করতে। এখানে কিছু জায়গা আছে, সেগুলো ঘুরে দেখবো আজকে। আজ দাদা आपका नाम? कन्नू। कन्नू। अच्छा, आज पूरा दिन लग जाएगा ना? हाँ, বিকেলবেলা 6টা हो যাবে। আচ্ছা, 6টা বেজে। আপনারা যদি ওই 9টা থেকে 9:30-র মধ্যে বেরান, ওই ফিরতে বিকেল তো হবেই, 4:30-5টা বাজবে। ওয়েদার আপডেট, গুগল বলছে টেম্পারেচার এখন 30, তবে গরম এখনও অতটা লাগছে না। আর একটা মজার ব্যাপার কি বলুন তো, এখানে কিন্তু ভালো হাওয়া আছে, এই জন্য গরম বেশি পড়লেও অতটাও গরম লাগছে না। এখন জানি না ভেতর দিকে কি হবে, সমুদ্রের ধারে তো এরকম ব্যাপার। রাস্তার ধারে ধারে প্রচুর কাগজ ফুলের গাছ লাগানো আছে, দেখতে দারুণ লাগছে। আজ আমাদের প্রথম গন্তব্য হচ্ছে তারাতারিণী মন্দির। গোপালপুর থেকে যার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। গুগল বলছে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা। রাস্তায় যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, খিদে পেয়েছে। একটা মশলা দোসা নিলাম আর 1 প্লেট বড়া নিলাম। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আমাদের ওদিকে যেমন সাম্বার দেয়, এমনি এখানে দেখলাম সাম্বারের বদলে এরকম মটরের ঘুগনি আর নারকেলের চাটনি। এই হোটেলটায় আমরা এসে ব্রেকফাস্ট করলাম, খাওয়ার মোটামুটি ভালোই। এই টুনা হোটেল, ব্রহ্মপুর থেকে মোটামুটি কিছুক্ষণের রাস্তা, এখানে এসে আপনারা খেতেই পারেন। আমার তো ভালোই লাগলো টেস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা চলে যাব মন্দিরে। এখান থেকে তারাতারিণী মন্দির দেখাচ্ছে এখনো 22 কিলোমিটার। আমরা প্রায় চলে এসেছি তারাতারিণী মন্দির। একদম সামনে আছে পার্কিং, এটা হচ্ছে পার্কিং। আর তার সামনে দেখুন প্রচুর পুজো সামগ্রীর দোকান আছে, এখান থেকে আপনারা পুজো সামগ্রী নিয়ে নিতে পারেন, কারণ ওপরে বলছে দোকান নাই। আর আমরা যাব এই রোপওয়ে করে। দেখুন এইদিকে হচ্ছে রোপওয়ে যাওয়ার রাস্তা, অলরেডি লাইনও পড়ে গেছে।
এই মন্দির আপনারা দুভাবে যেতে পারেন, এক তো রোপওয়ে আর একটা আছে গাড়ি। আপনারা যে গাড়িতে আসছেন সেটা নিয়ে আর একটু সামনে যেতে হবে, সেখান থেকে মন্দিরের বাস ছাড়ে। সেই বাস যখন ফুল হবে সেই বাস ছাড়বে, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। দেখুন বাঁদরের কীরকম অত্যাচার, একদম পূজা সামগ্রী নিয়ে যাচ্ছিল, ছিঁড়ে ফেলে সব নিয়ে চলে গেল। এখান থেকে টিকিট কাটতে হবে, এটা হচ্ছে কাউন্টার। ভেবেছিলাম রোপওয়েতে যাব, কিন্তু এখানে এসে দেখছি বলছে 1 ঘন্টা লাগবে, কারণ প্রচুর লোক এখানে অপেক্ষা করছে। এদের হবে, তারপর আমাদের নাম্বার আসবে। দেখি নিচে বাসেরও অপশন আছে, বাসে তাড়াতাড়ি হলে বাসেই চলে যাবো। আমরা রোপওয়েতে গেলাম না, কারণ প্রচুর টাইম লাগবে, মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যাবে শুধু রোপওয়েতে উঠতেই, এত ভিড়। তাই আরও একটা উপায় আছে, সেটা হলো এখান থেকে কিছুটা এগিয়ে যেতে হবে, তারপর সেখান থেকে মন্দিরের বাস ছাড়ে। সেখানেও টাইম লাগবে, বাস পুরো ভরবে তারপর ছাড়বে। দেখা যাক কী হয়। সিঁড়ি দিয়েও যাওয়া যাবে, তবে বলছে 1000টা সিঁড়ি আছে। 1000টা সিঁড়ি মানে বুঝতে পারছেন? ওইটা হচ্ছে মেন রাস্তা, আর এদিক দিয়ে সিঁড়ি আছে। এই সিঁড়ি চলে যাচ্ছে যেখান থেকে বাস ছাড়বে ততটা অবধি, সেইখানে টিকিট কাটতে হবে। এখানেও তো ভালোই ভিড় দেখছি, কি হবে কে জানে। বাসের টিকিটের আরও লাইন। একদিকে টিকিট কাটার লাইন আর এদিকে বাসে চড়ার লাইন। পার হেড 40 টাকা বাসে, আপ ডাউন। বাসের টিকিট কাটা হয়ে গেল, এবার বাসে ওঠার লাইনে দাঁড়ালাম। সেখানে আরও লম্বা লাইন। তবে একটা ভালো, এরকম উপরে শেড করা আছে, তাতে রোদ কিছুটা হলেও কম লাগছে। বাসে ওঠার আগেও এরকম পুজো সামগ্রী পেয়ে যাবেন, ধারে ধারে সব পুজো সামগ্রীর দোকান আছে। এই যে বাস চলে এসছে। বল, উঠে পড়েছি বাসে, বল। বসে পড়লাম বাসে। এখান থেকে যাই না, 10 থেকে 15 মিনিট লাগার কথা, খুব বেশি দূরের রাস্তা তো না। এখানে কিন্তু প্রচুর বাস আছে, তাই আপনারা যে বাসে যাবেন সেই বাসেই আবার ফেরার কোনো ব্যাপার নেই। প্রচুর বাস আসছে যাচ্ছে, যে কোনো একটা বাসে আবার উঠে নেমে আসতে পারবেন। টাকাও একবারেই কেটে নিয়েছে, 40 টাকা পার পারসন, আপ ডাউন। আর এদিকে দেখুন খুব সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। নেমে পড়লাম বাস থেকে, কিন্তু এখানে এসে মাথা ঘুরে গেল, বিশাল লাইন। এই লাইনটা ভেবেছিলাম মন্দির যাওয়ার, কিন্তু না, এটা হচ্ছে নিচে নামার, মানে বাসের লাইন। এই মাসে বিশেষ করে 4টে মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, তা আজ তো মঙ্গলবার না, তাও দেখছি এত ভিড়। আর বাঁদর থেকে কিন্তু খুব সাবধান, হাতে যা পাচ্ছে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এই প্রবেশ করবো এবার, এখানেও লাইন প্রচুর। দর্শন হয়ে গেল আমাদের। ভেবেছিলাম খুব বেশি সময় লাগবে, কিন্তু বেশি সময় লাগলো না। লাইনটা অনেক বড় পড়েছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি চলছে লাইন, সেই জন্য মোটামুটি 15 মিনিট লাগলো। 15 মিনিটেই দর্শন হয়ে গেল আমাদের। এই যে বাইরে থেকে মন্দির দেখা যাচ্ছে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নাই, তাই দেখাতে পারছি না। এই হচ্ছে মা তারাতারিণীর মন্দির। আর দেখুন রোদের জন্য কিন্তু এইভাবে পুরোটা শেড করা আছে, পুরো জায়গাটা শেড দেওয়া, যাতে এখানে আসলে ভক্তদের কষ্ট না হয়। উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে কুমারী পাহাড়ের উপর অবস্থিত এই শক্তিপীঠ তারাতারিণী দেবীর মন্দির। জায়গাটা দুর্ধর্ষ, পাহাড়ের উপর মন্দির হলে যেটা হয়। দেখুন একবার দৃশ্যটা দেখুন এখান থেকে। কি দুর্ধর্ষ জায়গা। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ঋষিকুল্য নদী। আর এই তারাতারিণী মন্দির হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা। সতীর দেহত্যাগের পর যখন ভগবান শিব তার দেহ নিয়ে তাণ্ডব নাচ শুরু করে, ঠিক তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রে দিয়ে সতীর দেহকে 51 খণ্ডে খণ্ডিত করেন। তারপর 51 জায়গায় সেই খণ্ড পড়ে, তার মধ্যে একটা হচ্ছে এই তারাতারিণী।
বলা হয় এখানে দেবীর স্তন পড়েছিল। क्या बोलते हैं इसको? गोल सास हाँ, सास छाछ यहाँ पे क्या बोलते हैं? दहिया में बोलते हैं। दही। हाँ गोल दही अच्छा अच्छा अच्छा, दीजिए एक गिलास। कितना? 10 रुपया। 10 रुपया। ये तांका तोरानी बोलते हैं ना? हाँ, तांका तोरानी। हाँ वही तो बोल रहा है, तो आप नहीं बोलोगे तो और कौन बोलेगा? नहीं, एक गिलास। दही से बनता है? हाँ दही अच्छा। बसा दही रे सरिएला हाँ 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 दही रे बुलेगी नौनी घी काढ़ी हाँ हाँ, ये टंका तोरानी ता पानी अच्छा, बेले दही पानी टंका तोरानी। তাঙ্কা তোরানি। এই হচ্ছে উড়িষ্যার ফেমাস তাঙ্কা তোরানি, মানে ওই ছাঁচ যেটাকে বলে ওই রকমই প্রায়, একটু টক টক ভাব, লঙ্কা আছে, কারি পাতা দেওয়া আছে, খেতে বেশ ভালোই। আসলে একবার খেয়ে দেখতে পারেন, বেশ অন্যরকম খেতে। কেমন লাগছে তাঙ্কা তোরানি? ভালো। ভালো। এই এক গ্লাস নিল 10 টাকা। এই দেখুন বাস চলে এসছে, এবার আমরা ফিরে যাব নিচে। চলো। তাড়াতাড়ি মন্দির থেকে এবার আমরা যাচ্ছি চিল্কা। চিল্কা তো অনেক জায়গা থেকেই দেখা যায়, কিন্তু আমরা যেটা এখন যাচ্ছি সেটা রম্ভা। বাপরে হাওয়া। এখন আমরা আছি, মানে প্রবেশ করতে চলেছি ভারতের বৃহত্তম আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ। চলে এসেছি চিল্কা। কালকে আস্তে আস্তে ট্রেনে যেটা দেখেছিলাম, আজ আরো সামনে থেকে দেখবো। প্রায় 1165 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই চিল্কা লেক। আওয়াজ যা জোর না, মনে হচ্ছে হেলে দিচ্ছে। এত হাওয়া। কি দুর্ধর্ষ জায়গা। উফ। এখান থেকে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে। এগুলো তো মাছ ধরার নৌকা, বোটিং করার জন্য নৌকা ওই দিকে আছে। এই যে এইগুলো হলো বোটিং করার নৌকা। গোপালপুর আসলে এই চিল্কা লেক একদম মিস করবে না। আর এই যে এত রোদ, একদম গায়ে লাগছে না, এত হাওয়া। বোটিং এর জন্য আপনাকে এইটা দিয়ে নামতে হবে। এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে এইটা দিয়ে গিয়ে ওখান দিয়ে। রাস্তার দুধারে এরকম অনেক খাওয়ার দোকান পাবেন। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, ভুট্টা, চাট, শসা, পাঁপড়। এদিকে আইসক্রিমের দোকান আছে। মানে এখানে আসলে আপনার 2-1 ঘন্টা আরাম করে কেটে যাবে। চিল্কার একজন লোকাল গুন্ডা দেখা করতে এসছে। ভাবলাম একবার বোটিং করব, কিন্তু প্রচুর পয়সা চাইছে। মাত্র 10 থেকে 12 মিনিট ঘোরাচ্ছে, তার জন্য 1400 টাকা চাইছে দুজনের। ঘড়িতে সময় 2:10, বেরিয়ে যাচ্ছি চিল্কা থেকে। এখানকার হাওয়া ছেড়ে না যেতে ইচ্ছা করছে, এত সুন্দর হাওয়া। চিল্কা ঘোরা শেষ, এবার যাচ্ছি টেম্পারা লেক। এখান থেকে প্রায় 23 কিলোমিটার, যেতে সময় লাগবে ধরুন 40 মিনিট। আর যাওয়ার আগে লাঞ্চ করব, রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে তারপর টেম্পারা লেক যাব। এটা হচ্ছে 16 নম্বর হাইওয়ে, কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে। আর এদিকে দুর্দান্ত পাহাড়ের ভিউ। আর হাইওয়ের পাশেই এরকম একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, মা রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ করব। নিয়েছি একটা ভেজ থালি, আছে ভাত, ডাল, এখানে একটা সবজি আছে, আলুর শাক, এটা একটা ভাজা, আর একটা চাটনি, আর আছে পাঁপড়। আর এদিকে নিলাম ভেজ কোল্হাপুরি, লস্যি।
খাওয়া দাওয়া হয়ে গেল। রেস্টুরেন্টটা কিন্তু ভালোই, আর এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, ভালো ওয়াশরুমের ব্যবস্থা আছে। হাইওয়ের ধারে এই হোটেলটায় আসতেই পারেন, মা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা হচ্ছে পাল্লুর জাংশন। পাল্লুর জাংশনে যে বোর্ডটা আছে তার ঠিক আগে, চিল্কা থেকে যখন টেম্পারা লেক যাবেন তখন রাস্তায় কিন্তু পড়বেন। তাড়াতাড়ি মন্দির থেকে যে ঋষিকুল্লর নদীটা দেখেছিলাম, এই সেই ঋষিকুল্ল নদী। ও সাইডটা হচ্ছে চিল্কা। ওইটা না? হ্যাঁ, আর ওই দূরে দেখতে পেয়েছেন চিল্কার মোহনা হচ্ছে ওই জায়গাটাই। চলে এসেছি টেম্পারা লেক। এই হচ্ছে টেম্পারা লেকের এন্ট্রি, আর পাশেই আছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। প্রবেশ করতে নিল 20 টাকা করে পার হেড। এই জায়গাটাও মারাত্মক। এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যেমন দেখুন এখানে জেট স্কি 400 টাকা পার পার্সন, স্পিড বোটে গেলে 100 টাকা, আর অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ফ্যামিলি স্পিড বোট। সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 1 বাই 1, এদিকে একজন এদিকে একজন, আর দুটো সিঙ্গেল চেয়ার আছে। কেউ হয়তো পাশে নিয়ে বসলো, এক্সট্রা কেউ থাকলে। এবার ছাড়ছে, ঘড়ি কাটাই 4:10। নৌকা ছাড়লো, দারুণ লাগছে, পারলে একবার আসবে না। আর এই যে জানলাগুলো দেখছেন না, এগুলোতে কিন্তু কাঁচ নাই, পুরো ওপেন। এই অনুভূতি নিতে গেলে একবার আপনাদের আসতেই হবে এখানে, দারুণ লাগছে কিন্তু। আর চারিদিকে এত পাখি না, আর খুব আস্তে আস্তে চলছে, তাই পাখিগুলো কিন্তু অনেক কাছে আসছে। দুর্দান্ত জায়গা, মাত্র 100 টাকার বিনিময়ে এই বোট রাইড করতে পারবেন। দেখুন এই স্পিড বোটে করে এই দুজনকে টানবে।
ঘড়িতে সময় এখন 4:40। টেম্পারা লেক দেখে এবার যাচ্ছি আরিয়াপল্লী সি বিচ। এখান থেকে ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। আর ওয়েদার এই মুহূর্তে হালকা রোদ আছে আর দুর্দান্ত হাওয়া। চলে এসেছি আরিয়াপল্লী সি বিচ। দুর্ধর্ষ জায়গা। একটু যদি সি বিচের স্বাদ নিতে চান তবে এখানে আসতেই পারেন। গোপালপুর থেকে খুব বেশি দূরত্ব না। সাউথের বিচগুলো ঠিক এই রকম দেখতে হয় কিন্তু। সম্ভবত এখানে স্নান করা বারণ, মানে পাশেই একদম পুলিশ আছে। কিন্তু পাথরগুলো তো দেখতে ভালো লাগছে, এটা কিন্তু শো অফের জন্য না, দেখতে ভালো লাগার জন্য এই পাথরগুলো না। এই পাথরগুলো দেওয়ার পেছনে অন্য কারণ আছে, চলুন বলছি। আর একটা জিনিস দেখুন, এই সি বিচে কিন্তু এরকম প্রচুর পাথর ফেলা আছে। এটা কিন্তু উড়িষ্যার অন্য কোনো সি বিচে দেখতে পাবেন না। এর কারণ হচ্ছে উড়িষ্যার অন্যান্য সি বিচের তুলনায় এই সি বিচে প্রচুর বড় বড় ঢেউ আসে, সেই কারণে এই পাথরগুলো দেওয়া হয়েছে যাতে ঢেউগুলো একটু স্লো হয়ে যায়। দেখুন এই পাড়ে যখন পৌঁছাচ্ছে ঢেউগুলো, তখন ঢেউগুলো অনেকটা আস্তে হয়ে যাচ্ছে, সেই কারণে এইগুলো দেওয়া হয়েছে। দেখে মনে হবে এটা কোনো সৌন্দর্যায়নের জন্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু না। আর এরকম পাথর দেওয়া বিচ আপনারা দেখতে পাবেন ভারতের দক্ষিণ দিকে, সেখানে কিন্তু এরকম দেখা যায়। আর ওয়েদার দুর্দান্ত, যেমনি ওয়েদার তেমনি জায়গা, দুর্দান্ত। গোপালপুর আসলে অবশ্যই একবার এখানে আসবেন। এদিক দিয়ে উঠতে গিয়ে জুতোর মধ্যে বালি ঢুকে গেছে দেখুন। এই জায়গাগুলো ঘুরতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। আর যদি এসি গাড়িতে ঘুরতে চান তাহলে এক্সট্রা 300 টাকা লাগবে। আশা করি গোপালপুর নিয়ে সমস্ত তথ্য দিতে পেরেছি আপনাদের। তাও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।